ওকে, আজকে আমরা আমাদের জীবাশ্ম মানে খনিজ সম্পদ জীবাশ্ম যে অধ্যায়টা আছে সেটা সেকেন্ড লেকচারটা কমপ্লিট করব এবং সেই লেকচারের মধ্যে কমপ্লিট করব হচ্ছে হাইড্রোকার্বন পার্টটাকে। এই হাইড্রোকার্বনের পার্টটা বলতে হাইড্রোকার্বনের একেবারে বেসিক অংশগুলো, হ্যাঁ, যে আমাদের হাইড্রোকার্বন কিভাবে গঠিত, এর ভিতরে কে কে আছে, যাবতীয় যা আলোচনা সেটা। এবং এই লেকচারের পর থেকে যখন আমরা হচ্ছে অ্যালকেন ট্যালকেন নিয়ে আসলে পড়াশোনা করা শুরু করবো ভাইয়া, তখন থেকে আশা করি হচ্ছে ইনশাল্লাহ লেকচারগুলোর ভিতরে খুবই ভালো মতন আর কি ইন্টারেস্ট পাওয়া যাবে। ঠিক আছে, এবং এই লেকচারটাও যথেষ্ট মানে গুরুত্বপূর্ণ প্লাস হচ্ছে ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো আমরা তাহলে শুরু করি। হাইড্রোকার্বন নাম শুনেই এটা বোঝা যাচ্ছে ভাই, এই যে হাইড্রো থেকে আসলে হাইড্রোজেন পার্টটা আছে সে এখানে থাকবে, কার্বন থেকে আসলে কার্বন পার্টটা থাকতেছে সে এটা থাকবে। সো হাইড্রোজেন এবং কার্বনের মিক্স করেই আসলে হাইড্রোকার্বন যৌগটা তৈরি হবে। বাট এমন না যে মানে হাইড্রোজেন আর কার্বন থাকলেই সেটা হাইড্রোকার্বন যৌগ হয়ে যাবে, বুঝছো? বাট মিক্স এই দুইটা থাকা লাগবে, মানে কার্বন এবং হাইড্রোজেন মাস্ট বি উপস্থিত থাকা লাগবে। ওকে, আসলে দেখি শুরু করি। হাইড্রোকার্বন হলো শুধু কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ, যেমন মিথেন, ইথিন, সাইক্লোহেক্সেন, বেনজিন, হ্যানতেন, এগুলো দেখতেই পাচ্ছি কার্বন যৌগগুলো, যেগুলো আসলে কি কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌল নেই। তাহলে এটাকে আমরা কি বলবো? হাইড্রোকার্বন বলবো। যদি এমন হয় যে কার্বন হাইড্রোজেন আছে তাছাড়া আর কেউই নাই, তাহলে সেটা মাস্ট বি একটা হাইড্রোকার্বন হইতেই হবে, মিস যাওয়ার কোনো চান্সই নাই, বুঝছো? আচ্ছা, সো হাইড্রোকার্বন মূলত কয় ধরনের দেখো ভাইয়া? দুই ধরনের, একটা হচ্ছে অ্যালিফেটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো চলো এদের প্রকারভেদটা একটু ভালো করে বুঝে নিই, মানে ইন টোটাল চ্যাপ্টারের ভিতরে আমরা কাদেরকে নিয়ে পড়াশোনা করবো তাদেরকে একটু দেখে ফেলি। প্রথমেই চলে আসো অ্যালিফেটিক হাইড্রোকার্বন এবং আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ওকে, অ্যালিফেটিক শব্দটার অর্থ হচ্ছে ভাইয়া তেল সদৃশ, তেল সদৃশ। ওকে, বা তুমি বলতে পারো চর্বিজাত, চর্বিজাত, দুইটাই কাকে বলা যায়? এই অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে বলা যায়, বুঝছো? আচ্ছা, আর এখানে যে আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বনের কথা বলা আছে, এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন জিনিসটা, আচ্ছা ভাইয়া যেটা বলছিলাম, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন অ্যারোমা শব্দের অর্থ হচ্ছে সুগন্ধিযুক্ত। কি বলো? সুগন্ধিযুক্ত। এই যে কিছু শব্দ এবং তাদের মানেটা আমরা জানতেছি, এটা আসলে জরুরি। এখন এদেরকে আমরা একটু বিশ্লেষণ করে বুঝি। অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ভিতরে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন যারা, তারা কিছু স্পেসিফিক কন্ডিশন মেনে চলে, কিছু স্পেসিফিক কন্ডিশন বা কিছু স্পেসিফিক শর্ত মেনে চলে। এখন আমি যেগুলো বলবো এগুলো হয়তোবা তুমি হচ্ছে ফার্স্ট টাইম শুনতেছো বা আগে শুনো নাই, কিছু কিছু হয়তোবা আগে শুনছো, বাট যাই হোক না কেন, যেটাই হোক না কেন, যা বলতেছি তা শুদ্ধ বাংলায় বিশ্বাস করো, কারণ পরের লেকচারগুলোতে ওটার বিশ্লেষণ থাকবে। আচ্ছা, সো অ্যারোমেটিক হাইড্রোকার্বন কারা জানো? যারা হচ্ছে কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য মেনে চলবে, তার ভিতরে চারটা স্পেসিফিক বৈশিষ্ট্য আছে এবং চারটাই সে মেনে চলবে। এক হচ্ছে তার ভিতরে কনজুগেশন থাকবে, কনজুগেশন থাকবে। জিজ্ঞাসা করে বসো না হোয়াট ইজ দিস ভাই, ওকে আমি জানাবো, আমিই ব্যাখ্যা করে পড়াবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কনজুগেশন থাকবে। তোমাদের একটা জিনিসই খালি পড়ানো হয়, এটা হচ্ছে সাইক্লিক হবে। সাইক্লিক মানে কি? এমন হবে চাক্রিক হবে। অ্যারোমেটিকরা, অ্যালিফেটিকে যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে প্ল্যানার হবে। সাইক্লিক হলে সেটা প্ল্যানার হয়ই, একটার সাথে একটা বোনাস। আরেকটা হচ্ছে হাকেল রুল মেনে চলবে। এই যে দেখো ভাই, একটা বোধহয় কমন শব্দ আসছে অবভিয়াসলি, হাকেল রুল, তাই না? এক্স্যাক্টলি। সো এই যে হাকেল রুল মেনে চলবে, এটা তো অন্তত বুঝছো যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে, যে 4n+2 সংখ্যক আসলে কি ইলেকট্রন থাকে? পাই ইলেকট্রন থাকে। বুঝি না আমরা এই জিনিসটা? অবভিয়াসলি বুঝি, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে। আচ্ছা, সো এই যে হাকেল রুল মেনে চললে এতটুকু পর্যন্ত তুমি বুঝছো, তাহলে হচ্ছে বাকিগুলো আমি বুঝাবো, কোনো টেনশন নেই, ওরা রাখো। এই যে এই কয়টা শর্ত যারা মেনে চলবে তারাকে বলবো অ্যারোমেটিক, যারা মেনে চলবে না তারা অ্যারোমেটিক না, সোজা বাংলায় কথা। তো তারা অ্যারোমেটিক না হলে তারা কি? অ্যালিফেটিক। তারাই হচ্ছে চর্বিজাত যৌগ, অ্যালিফেটিক যৌগ, ঠিক আছে? ওকে, সেই অ্যালিফেটিক যৌগের ভিতরে দুই ধরনের যৌগ হতে পারে। এক হতে পারে হচ্ছে মুক্ত শিকল, মানে শুরুর কার্বন আর শেষের কার্বনটা একসাথে যুক্ত না, যেমন হচ্ছে ওপেন চেন বা অ্যাসাইক্লিক, এটা হচ্ছে শুরুর কার্বন শেষের কার্বন যুক্ত না, শুরুর কার্বন এবং শেষ কার্বন, কার্বন যুক্ত না। এখন কথা হলো যে আসলে যদি যুক্ত হয়ে যায় তাহলে তুমি কিন্তু আসলে আইডেন্টিফাই করতে পারবে না কোনটা শুরুর কার্বন কোনটা শেষের কার্বন। বাট আমি তোমাকে বলে দিলাম যে শুরুর কার্বন এবং শেষের কার্বন যুক্ত না বলেই এটা আসলে কি? ওপেন চেইন বা মুক্ত শিকল। এর নাম আরেকটা কি বললাম? মুক্ত শিকল, মুক্ত শিকল। ওকে, আচ্ছা। আর আরেকটা হচ্ছে ক্লোজ চেইন বা বদ্ধ শিকল, মানে হচ্ছে শুরু এবং শেষের প্রান্ত যুক্ত, শুরু এবং শেষ প্রান্ত যুক্ত, শেষ প্রান্ত যুক্ত। এই হচ্ছে আমার ইনটোটালের কথা, ঠিক আছে? আচ্ছা, যেমন উদাহরণ দেখি, এই উদাহরণটা আর এখানে দেখবো না, আমরা ধরো ভেতরের দিকেই দেখতেছি। এখানে দেখো স্যাচুরেটেড হাইড্রোকার্বন অ্যালকেনস, মানে এই
ওপেন চেন যেটা বা আমাদের মুক্ত শিকল যেটা মানে যেটা যুক্ত না, এরা দুই ধরনের হতে পারে। এক হতে পারে স্যাচুরেটেড বা সম্পৃক্ত, আর এক হতে পারে আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত। স্যাচুরেটেড বা সম্পৃক্ত যেটা, তার ভিতরে একমাত্র পাবলিক হচ্ছে আমাদের অ্যালকেন। যেমন হচ্ছে আমাদের বলতে পারি আমরা নাম মিথেন, ইথেন, প্রোপেন, মিথ, ইথ, প্রোপ, বিউট, এগুলো নামকরণের সময় শিখবো আশা করি। বাট মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন, এত পর্যন্ত তো আমরা জানি। সো মিথেন মানে কি CH4, এই যে মিথেন দেখে নাও। ইথেন CH3, দেখছো? প্রোপেন CH3, CH2, CH3। দেখো তো ভাইয়া, শেষের কার্বন আর শুরুর কার্বন কি যুক্ত? প্রোপেনটাকে অন্তত দেখো তো না। এবং এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন কেন বলা হচ্ছে? কারণ কার্বন কার্বন শুধুমাত্র একক বন্ধন এখানে উপস্থিত, মানে একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের বন্ধন কত? একক, শুধুমাত্র এক বন্ধন। বাট যেটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, মানে আমার মুক্ত শিকলটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা স্যাচুরেটেড, একটা আনস্যাচুরেটেড, একটা সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। সেই যেটা অসম্পৃক্ত ভাইয়া বা আনস্যাচুরেটেড যেটা, হ্যাঁ, সেটার ভিতরে আসলে কি কার্বন কার্বন ডাবল বন্ড থাকতে পারে, ট্রিপল বন্ড থাকতে পারে। যদি কার্বন কার্বন একটা ডাবল বন্ড উপস্থিত থাকে, তাহলে সেটাকে আমরা মাস্ট বি বলবো হচ্ছে আমাদের অ্যালকিন। কি নাম বলবো? অ্যালকিন। আর যদি কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে মিনিমাম একটা, তাহলে সেটাকে বলবো আমরা অ্যালকাইন। অ্যালকাইন। সো কার্বন কার্বন ডাবল বন্ড বা কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকতে গেলে একটা কার্বন দিয়ে কি যৌগ তৈরি হওয়া সম্ভব? নিশ্চয়ই না। বাট কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকতে গেলে একটা কার্বন দিয়ে কিন্তু যৌগ তৈরি হওয়া সম্ভব হয়েছে। কি হয়েছে? মিথেন হয়েছে। কিন্তু কার্বন কার্বন ডাবল বন্ড বা কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকতে গেলে মিনিমাম আমার দুইটা কার্বন লাগবে। দ্যাটস ওয়াই অ্যালকিন এবং অ্যালকাইনের প্রথম সদস্য শুরুই হয় হচ্ছে কার্বনের 2 নাম্বার থেকে। অর্থাৎ এখানে প্রথম সদস্য হবে কি? মিথিন নামে কেউ হবে না, হবে হচ্ছে ইথিন। আর এখানে হবে হচ্ছে ইথাইন। ওকে, ইথিন এবং ইথাইন। যেমন CH2 ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ডটা দিলাম CH2, CH ট্রিপল বন্ড CH। সো এটা হচ্ছে কি আমাদের ইথিন, এটা হচ্ছে আমাদের ইথাইন। বুঝছো জিনিসটা? ক্লিয়ার? এইটা এমন। ওকে, আচ্ছা। এবার আসো এই যে ক্লোজ চেন বা যে সাইক্লিক, এই যে ওপেন চেনের সাথে পাশাপাশি যে একটা সাইক্লিক ছিল যে ক্লোজ চেন, তো ক্লোজ চেন বা শুরুর কার্বন আর শেষের কার্বন যুক্ত হতে হলে মিনিমাম আমার 3টা কার্বন লাগবে। হ্যাঁ, যেমন ধরো আমি তোমাকে দেখাই মিনিমাম 3টা কার্বন যুক্ত। ধরো এই যে CH2, এই কার্বনের সাথে এখানকার CH2 যুক্ত, আর একটা CH2 যুক্ত। সো এমন যদি হয়ে যায়, তাহলে দেখো এটা একটা 3 কার্বন যুক্ত অ্যালকিন, এবং যারা সাইক্লিক ভাবে আছে, যেহেতু কার্বন কার্বন সবগুলো এখানে সিঙ্গেল বন্ড, দ্যাটস ওয়াই এটার নাম আমরা বলতে পারি সাইক্লোপ্রোপিন। কি নাম? সাইক্লো বা চাক্রিক এবং প্রোপিন। ওকে, আচ্ছা। এখানে যদি আমি এটাকে এমন করতাম CH2, 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 এটা কি হয়ে যেত? সাইক্লোবিউটিন, সাইক্লোবিউটিন, বিউটেন, সরি নট বিউটিন, সাইক্লোবিউটেন। এটা কি? সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন। যদি এখানে কোনোটা ডাবল বন্ড থাকতো, ধরো এই যে এখানে যদি আমি একটা ডাবল বন্ড দিতাম, তাহলে কিন্তু আমাকে এখান থেকে একটা করে হাইড্রোজেন কমাই দিতে হতো। আসলে এখান থেকে একটা করে হাইড্রোজেন কমাই দিতে হতো। সো কমাই দিলে এরকম থাকতো, ডাবল বন্ড দিলে এমন। সো এটার নামটাই হয়ে যেত কিন্তু সাইক্লোবিউটিন, তখন বিউটিন হয়ে যেত। আবার এটার খুব কমন একটা উদাহরণ হচ্ছে বেনজিনের সাথে প্যারালালি একটু কাজ করে, তাই ওই কমন উদাহরণটা আমি দিয়ে দিই। হ্যাঁ, এটার কমন একটা উদাহরণ হচ্ছে এমন CH2 সিঙ্গেল বন্ড 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 CH2 CH2। এই যে দেখো 6 কার্বন যুক্ত একটা অ্যালকেন হয়েছে না? এটাকেই বলি হচ্ছে আমরা আসলে এটাকেই বলি হচ্ছে আমরা আসলে সাইক্লোহেক্সেন। এটার নামটা কি বলো? সাইক্লোহেক্সেন। এই যে এটার নামটা হচ্ছে আমাদের সাইক্লোহেক্সেন। ওকে, এত সুন্দর লেখা হয়েছে কেন রে ভাই? CH2, 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 দেখো এবার বোধহয় চেনা যাচ্ছে। CH2, CH2, এই চিনতে পারা যাচ্ছে না এবার? হ্যাঁ, এটার নামটা কি বলতেছি আমরা? সাইক্লোহেক্সেন, 6 কার্বন যুক্ত একটা অ্যালকেন, বেনজিনের মতন। আচ্ছা, চলো এবার ওদেরকে একটু দেখি। অ্যারোমেটিক হাইড্রোকার্বন যারা আমার এই কন্ডিশনগুলো মেনে চলে, তাদেরকে তো বললাম অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এবং তারা আসলে কারা? আচ্ছা, বেনজিনয়েডস মানে হচ্ছে বেনজিন থেকে উদ্ভূত এই পাবলিকগুলো। হ্যাঁ, বেনজিন থেকে উদ্ভূত। যেমন হচ্ছে বেনজিন, ন্যাপথালিন। বেনজিন দেখতে কেমন ভাই? এই যে এরকম। ন্যাপথালিন, এই যে ন্যাপথালিন দেখতে এমন। হ্যাঁ, ন্যাপথালিন দেখতে হচ্ছে এমন। ওকে, আচ্ছা। নন বেনজিনয়েডস মানে বেনজিন থেকে উদ্ভূত না, বাট স্টিল সেটা মানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন এমন। সো এরকম যেমন হচ্ছে আমাদের দেখো, আচ্ছা এটা তো পুরো বেনজিনের মতন হয়ে গেল রে।
এটাকে বলতে পারি আমরা সাইক্লোপ্রোপিন, মানে সাইক্লোডাইপ্রোপিন ক্যাটায়ন, ঠিক আছে, সাইক্লোডাইপেন্টিন ক্যাটায়ন, ঠিক আছে। এগেন এটাকে যদি আমরা এমন বলি ডাইপেন্টিন, সাইক্লোডাইপেন্টিন ক্যাটায়ন। এগেন এটার যদি আমি আরেকটা নাম দিই তোমাকে, এটাও কিন্তু আমাদের এই সবগুলা কন্ডিশনই মেনে চলে, দ্যাটস ওয়াই এটাও কিন্তু আমার এমন ই। আবার দেখো এই যে এরকম যদি আমি তোমাকে দেই, হ্যাঁ, লন পেয়ার, এই যৌগটা যদিও আমার হচ্ছে ই হবে না, ক্যাটায়ন না, অ্যানায়নটা হবে, হ্যাঁ অ্যানায়নটা হবে, হ্যাঁ। এই যে দেখো এটার নাম আমরা বলবো সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন। এটাও কিন্তু আমার বেনজিন থেকে উদ্ভূত না, বাট স্টিল এটা কিন্তু একটা অ্যারোমেটিক যৌগ। এর ভিতরে কনজুগেশন আছে, সাইক্লিক, প্ল্যানার, হাকেল রুল সব। আচ্ছা, এখন একটা সিম্পল বাংলা কথা বলি। কথাটা হচ্ছে এমন, যদি দেখো যৌগটা সাইক্লিক না, প্রথম কার্বন এবং শেষের কার্বন যুক্ত নাই, তাহলে এটা কখনো জীবনেও অ্যারোমেটিক যৌগ হবে না, সিম্পল, হবেই না। আচ্ছা, যদি সাইক্লিক যৌগ হয় এবং যদি এ কয়টা কন্ডিশন মেনে চলে তবে অ্যারোমেটিক হবে। আর যদি কন্ডিশনগুলো মেনে না চলে তাহলে শুধু সাইক্লিক হবে, এটা আমার অ্যালিফেটিকের সাইক্লিকের ভিতরে। আর অ্যালিফেটিক যেটা, সেটার প্রথম শর্ত হচ্ছে সেখানে সাইক্লিক থাকা যাবে না, কোনো শেষের কার্বন এবং শুরুর কার্বন যুক্ত থাকা যাবে না। ওকে, এটা না যুক্ত থাকার অবস্থা। পরের কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে যে কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড থাকে, শুধুমাত্র একটা করে বন্ধন থাকে কার্বন কার্বনের ভিতরে, তাহলে সেটা হবে হচ্ছে আমাদের অ্যালকেন বা সম্পৃক্ত। আর অসম্পৃক্ত হবে যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তাহলে। এখন তোমার কথা হতে পারে, ভাই এই যে আমার অ্যালকোহল CH3 CH2OH, অ্যালকোহল, ইথানল, এইরকম একটা যৌগ আমি চিনি, এটা আমার কোন প্রকারের ভিতরে? এটা অবশ্যই হাইড্রোকার্বন থেকে উদ্ভূত একটা যৌগের ভিতরে। এটা কোনো আমাদের স্পেসিফিক হাইড্রোকার্বনই, অবশ্যই এটা হাইড্রোকার্বন, বাট এটা হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগের ভিতরে। অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড হ্যালাইড, হ্যান যাবতীয় যা কিছু আছে। কথা ক্লিয়ার? ওকে, দেখো এটা কিন্তু আমরা আমাদের ক্লাসের মূল থিম আসলে আলোচনা করে ফেলেছি অলরেডি, মেলা কিছু শিখা শেষ। এটা যদি মনে রাখতে পারি তাহলে এখানে যে কথাগুলো বলবে এগুলো আমাদের জন্য ডাল ভাত হয়ে যাবে। চলো দেখি। অ্যালিফেটিক কথাটির অর্থ হচ্ছে চর্বিজাত, হয়ে গেছে কথা। হাইড্রোকার্বন মূলত প্রাচীন চর্বি থেকে পাওয়া গিয়েছিল, তাই এই ধরনের হাইড্রোকার্বন যৌগ থেকে অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলা হয়। এ ধরনের দুই ধরনের যুক্ত হয়, একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন, একটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। অলরেডি পড়ছি, মুক্ত শিকলের ভিতরেই আছে হচ্ছে আমার অ্যালকেন, অ্যালকিন বা সম্পৃক্ত, সম্পৃক্তের মধ্যে আছে অ্যালকিন, অসম্পৃক্ত অ্যালকিন, অ্যালকাইন, সেখানে কে আছে? অসম্পৃক্তের ভিতরে এই দুইজন, অ্যালকিন, অ্যালকাইন। আর বদ্ধ শিকলের মধ্যে শুধু ওই সাইক্লো টাইপের যৌগগুলা। যেমন দেখো মুক্ত শিকল হাইড্রোকার্বন, মুক্ত শিকল হাইড্রোকার্বন কি? প্রান্তের দুই কার্বন যদি মুক্ত অবস্থায় থাকে, যুক্ত না থাকে, তাহলে এই যে এটা যেমন বিউটেন, 4 কার্বন যুক্ত একটা অ্যালকেন। আমরা যে প্রোপেন দেখছিলাম তারপরটাই কিন্তু বিউটেন, একটা কি? ইথিন, ডাবল বন্ড যুক্ত। আচ্ছা, মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার সম্পৃক্ত অসম্পৃক্ত দুই ধরনের হতে পারে। সো সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন মানে কার্বন কার্বন একক বন্ধন থাকবে। যে মুক্ত শিকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকে তাদেরকেই বলি আমরা মুক্ত শিকল। যেমন হচ্ছে এখানে দেখা আছে প্রোপেন, পেন্টেন। যদি বদ্ধ শিকল অসম্পৃক্ত হাইড্রোকার্বনের কথা বলি, আনস্যাচুরেটেড, তাহলে কার্বন কার্বন এখানে দ্বিবন্ধনও থাকতে পারে, কার্বন কার্বন ত্রিবন্ধনও থাকতে পারে, দুইটাকেই আমরা বলি কি? অসম্পৃক্ত। এবং কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দুইজনকেই অসম্পৃক্ত হাইড্রোকার্বন বললেও দ্বিবন্ধনের একটা স্পেসিফিক নাম আছে, সেটাকে বলি আমরা অ্যালকিন। ত্রিবন্ধনের একটা স্পেসিফিক নাম আছে, সেটাকে আমরা বলি অ্যালকাইন। ওকে, একটা অ্যালকিন, একটা হচ্ছে অ্যালকাইন। আচ্ছা, অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন দ্বিবন্ধন, ত্রিবন্ধনের পাশাপাশি কার্বন কার্বন একক বন্ধনও থাকতে পারে, কার্বন কার্বন একক বন্ধন থাকতে পারে। মানে বলতেছে এই যে কার্বন কার্বন ট্রিপল বন্ড, হ্যাঁ, ধরে নাও এখানে আমি CH3 বললাম, এখানে আমি CH3 বললাম। সো এই যৌগটা আমাদের কি? এখানে কি শুধু কার্বন কার্বন ট্রিপল বন্ডই আছে, আর কিছু নাই? অবশ্যই আছে, কার্বন কার্বন একক বন্ধনও তো আছে। এই কার্বন আর এই কার্বনের মাঝের বন্ধন কি রে? একক বন্ধন না? এই কার্বন আর এই কার্বনের মাঝের বন্ধনটা কি একক বন্ধন না? এটার আর এটার মাঝেরটা 3 বন্ধন, বাট এটা আর এটার মাঝের বন্ধনই কি? একক বন্ধন। সো এই ধরনের যৌগকে আমরা কি বলবো আসলে জানো? এটা হচ্ছে বিউট টু আইন এমন নাম, বা টু বিউটাইন বা বিউটাইন টু এমন নাম। ঠিক আছে, কেমনে নাম করলাম, কেমনে করলাম না করলাম থাকবে আলোচনায়। ওকে, আচ্ছা চলো প্রকারভেদে আছি, ওটা ভালো করে বুঝে ফেলি। ওকে, চলো পরেরটা বলতেছে আমাদেরকে যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের উপর ভিত্তি করে আবার অ্যালকিন ও অ্যালকাইন ভাগে ভাগ করা হয়েছে, এটা আমরা বলে ফেলছি। অ্যালকিনকে কার্বন কার্বন দ্বিবন্ধনের উপস্থিতি থাকে যেমন প্রোপিন, আর ত্রিবন্ধনের উপস্থিতি থাকে কোথায়? অ্যালকাইনে, যেমন প্রোপাইন, বিউটাইন এমন। বদ্ধ শিকল হাইড্রোকার্বন, এ জাতীয় হাইড্রোকার্বন কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন কার্বন পরস্পর যুক্ত হয়ে একটি বলয় বা চক্র গঠন করে। মানে ধরো ওই যে যেরকমটা বললাম আমি, CH2 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 CH2
CH2 CH2 CH2 দেখো এখানে শুরুর কার্বন এবং শেষের কার্বনটা যুক্ত, এটাকে আমরা বলতেছি সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন, ঠিক আছে। মুক্তশিকল হাইড্রোকার্বনের মতো এরাও সম্পৃক্ত অসম্পৃক্ত দুই ধরনের হতে পারে, সম্পৃক্ত অসম্পৃক্ত হতে পারে, মানে সিঙ্গেল বন্ড থাকলেই হচ্ছে সম্পৃক্ত, কার্বন কার্বন একক বন্ধনে থাকলে, আর কার্বন কার্বন একাধিক বন্ধনে থাকলে, যেমন হচ্ছে ধরো এখানে যেমন ডাবল বন্ড, এই যে এখানে ডাবল বন্ড, সেই দেখো সাইক্লোবিউটিন, সাইক্লোপ্রোপিন, এটা শুধু সাইক্লোপ্রোপেন, প্রোপেন, সাইক্লোবিউটেন, অ্যালকেনের মতন করে উচ্চারণ হয়েছে এই। আচ্ছা, এবার আসো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এটা নিয়েও আমাদের আলোচনা করা হয়ে গেছে। এখানে তোমার এত কন্ডিশন পড়ানো হবে না, কারণ তুমি এখনো বাচ্চা আছো আসলে, হ্যাঁ মানে বাচ্চা আছো বলতে তুমি বড় হয়েছো আমি বুঝলাম, কিন্তু মানে ক্লাস এই 9-10-এর জন্য এতটুক যতটুক আছে এখানে বাংলা কথাবার্তা ততটুকু এনাফ। ওই যে আমি বললাম না কনজুগেশন, সাইক্লিক, প্ল্যানার, হাকেল রুল, এত কিছু বলে না, জাস্ট একটা হাকেল রুল পড়াই খালি। দেখো গ্রিক শব্দ অ্যারোমা থেকে আসে অ্যারোমেটিক শব্দটি, অ্যারোমেটিক শব্দটির অর্থ হচ্ছে সুগন্ধি জাত, হ্যাঁ সুগন্ধ। এই যে অ্যারোমা শব্দের অর্থ কি ভাইয়া বলো? সুগন্ধ। আচ্ছা, সেগুলো ছিল সুগন্ধিযুক্ত, তাই এই ধরনের নামকরণ করা হয়েছে। দ্যাট ডাজেন্ট মিন যে সবাই এখানে সুগন্ধিযুক্ত, কিছু কিছু বিশ্রী গন্ধযুক্তও আছে। বেনজিন C6H6, ন্যাপথালিন C10H8, ন্যাপথালিনের সংকেতটা কিন্তু আমি ড্র করে দিছিলাম, আশা করি তোমরা পারবা। আচ্ছা, সো আমি এই যে বেনজিন, ডাবল বেনজিন হলেই আসলে ন্যাপথালিন হয়ে যায়, তুমি এখানে গোল ডাব্বাও দিতে পারো। এটা কিন্তু বেনজিনের ভিতরে অক্সিজেন বলিস না ভাই, মানে করে মান সম্মান যাবে, বেনজিনের ভিতরে অক্সিজেন না, আমার এক স্টুডেন্ট ছিল বলতো, হ্যাঁ তো তুমি বললো না আসলে। এটাকে তুমি এরকম হাইব্রিডাইজড স্ট্রাকচারেও দিতে পারো, আবার রেজোন্যান্স স্ট্রাকচারেও দিতে পারো, ঠিক আছে। ওকে, এমন। সো ন্যাপথালিন অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এটার সাথে যদি আরেকটা যুক্ত করে দাও হয়ে যায় অ্যানথ্রাসিন। আরেকটা দেখাই দিই, এই 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 এটার নাম কি? অ্যানথ্রাসিন। বেনজিন ন্যাপথালিন হলো, এটা হচ্ছে অ্যানথ্রাসিন, হ্যাঁ ওকে। অ্যারোমেটিক যৌগগুলো সাধারণত 5, 6 কিংবা 7 সদস্য বিশিষ্ট সমতলীয় যৌগ। এই যে সমতলীয় কথা চলে আসছে, সাইক্লিক, সরি সাইক্লিক না, সাইক্লিক তো অনেক আগে আসছে, প্ল্যানার, সমতলীয়, বুঝছো সবাই প্ল্যানার হবে। একান্তর দ্বিবন্ধন থাকে, একান্তর দ্বিবন্ধনটাই কিন্তু কনজুগেশন আসলে, হ্যাঁ এটা পরে যে আরো জানতে পারবা, তারা সাসপেন্স রেখেছে, তারা তোমাদেরকে জানাই নাই। ওকে, পর্যায়ক্রমে একক এক কার্বন কার্বন এক কার্বন কার্বন একটি এক বন্ধন, একটি তারপরে একটি দ্বিবন্ধন, এরকম ভাবে। আচ্ছা, এই যে তার চেহারা, এটা হচ্ছে বেঞ্জিনের স্ট্রাকচার, এটারই মানে একেবারে কি বলবো পোশাক আশাক খোলা স্ট্রাকচার হচ্ছে এরকম, বা ধরো হচ্ছে এটা মেকআপ করা স্ট্রাকচার, এটা মেকআপ ছাড়া স্ট্রাকচার, এটাও দেখো এটা হচ্ছে তার কঙ্কাল স্ট্রাকচার, ঠিক আছে এমন। এটা মনে হচ্ছে তার পোশাকি লুক, আর এটা হচ্ছে তার কঙ্কাল লুক। ওকে, এবার অ্যারোমেটিক যৌগ বেনজিন এবং ন্যাপথালিন এখানে দেওয়া আছে, এবং এই অধ্যায়ে আমরা আলোচনা মূলত অ্যালিফেটিক হাইড্রোকার্বন এর মাঝেই সীমাবদ্ধ রাখবো। এই যে দেখো ছোট্ট করে একটা বাণী দিয়ে দিয়েছি তোমাদেরকে, অ্যালিফেটিক হাইড্রোকার্বনের মাঝেই সীমাবদ্ধ রাখবো, আমরা তোমাদেরকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন পড়াবো না, না হলে তোমরা এই অধ্যায়ে অক্কা পাবা, এরকম তাদের চিন্তা ভাবনা আসলে, বাট আসলে অক্কা পাবা না। এবং ইনশাল্লাহ আমিও কিছুটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে কথা বলবো, মানে কথা চলে আসে আসলে, কিছু করার নেই, ঠিক আছে। ওকে, চলো তাহলে শুরু করি। প্রথমেই যাবতীয় যা কিছু এখন পর্যন্ত শ্রেণী বিভাগ দেখলাম, তারপরে আমাদেরকে দুইটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী, হোমোলোগাস সিরিজ। সমগোত্রীয় শ্রেণী জানার আগে আমাদেরকে আরেকটা জিনিস একটু জানতে হবে, সেটা হচ্ছে আমাদের সমগোত্রীয় শ্রেণীরা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে কিছু সমগোত্রীয় শ্রেণী। আমি তার আগে একটা জিনিস জানাবো তোমাদেরকে ভাইয়া, সেটা হলো তোমার নামকরণে ওটা খুব গুরুত্বপূর্ণ কাজে লাগবে। চলো আমরা সেটাকে শিখে ফেলি। সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক, এই জিনিসটা আসলে কি? আচ্ছা, আমি বলে দিচ্ছি। ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক হচ্ছে যে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক হলো ভাই আমাদের তোমার কোনো একটা মানে কোনো একটা যৌগের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী যে গ্রুপের বা যে মূলকের বা যে অণুর বা আয়নের উপর নির্ভর করে আবর্তিত হয় বা তার ঠিক হয়, নির্ণয় হয়, সেটাকেই বলা হয় ফাংশনাল গ্রুপ। বা আমরা বলতে পারি তাহলে যে মূলক মূলক বা গ্রুপের উপর ভিত্তি করে কোনো যে মূলক বা গ্রুপের উপর ভিত্তি করে কোনো যৌগের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী আবর্তিত হয়, ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী নির্ণীত হয়, তাকেই ফাংশনাল গ্রুপ বলে।
ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক বলে। বোঝা গেছে না ভাই? এখন আমি আরেকটু বুঝিয়ে দিচ্ছি। ফাংশনাল গ্রুপের একটা অগ্রগণ্যতার ক্রম আছে, সেটা আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে আসলে। সো চলো আমরা প্রথমে দেখে ফেলি। এই যেমন আমি একটা গ্রুপ লিখতেছি COOH, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ, জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, তারপরে অ্যাসিডের পরে আছে হচ্ছে ভাই অ্যালডিহাইড, তারপরে আছে হচ্ছে আসলে কিটন গ্রুপটা। সো কিটন গ্রুপে কার্বনের আরেকটা হাত বাকি থাকে, ওটাও দিয়ে দিলাম আমি। তারপরে আছে হচ্ছে আমাদের অ্যালকোহল গ্রুপ। হ্যাঁ, তারপরে আর অত বেশি কিছু অতগুলো আমরা জানবো না, আমরা একেবারে যতগুলো না জানলেই না সে কয়টা জেনে রাখবো। তারপরে আছে কার্বন কার্বন ডাবল বন্ড গ্রুপটা। তারপরে আছে হচ্ছে আমাদের কার্বন কার্বন ট্রিপল বন্ড গ্রুপটা। হ্যাঁ, তারপরে আছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড গ্রুপটা। এই সো বলো তো এই গ্রুপটার নাম কি আমাদের? এই গ্রুপটার নাম হচ্ছে আমাদের অ্যালডিহাইড গ্রুপ। অ্যালডিহাইড গ্রুপ। এই গ্রুপটার নাম কি আমাদের? কিটোন গ্রুপ। এটার নাম কি আমাদের? অ্যালকোহল গ্রুপ। পরেরটা অ্যালকিন, পরেরটা অ্যালকাইন, এবং লাস্ট অফ অন সেটা কি ভাই আমাদের? অ্যালকেন গ্রুপ। অ্যালকেন গ্রুপ। এখন এই যে আমি তোমাকে এখান থেকে কার্যকরী গ্রুপের হচ্ছে অগ্রগণ্যতার সিরিজটা দেখাবো, এবং এটা খুব ভালো মতন মনে রাখবা তুমি। হ্যাঁ, এই যে দেখে নাও, এটা হচ্ছে এমন, বুঝছো? এমন। এখন লাইন থিকনেস একেবারে চরম লেভেলে বাড়িয়ে দিই। হ্যাঁ, দেখো, এটা হচ্ছে এমন অগ্রগণ্যতার গ্রুপ, মানে সব থেকে বেশি অগ্রগণ্যকে এমন, মানে এটা বুঝাচ্ছি আমি। ধরো ফাংশনাল গ্রুপ যেটাতে COOH আছে সেটা তো জৈব অ্যাসিড, বললামই তো। ধরে নাও কোনোটাতে দুইটা আছে, জৈব অ্যাসিড আছে অ্যালকোহলও আছে, তাহলে এটা জৈব অ্যাসিড হবে নাকি অ্যালকোহল হবে? কোনটা হিসেবে আচরণ করবে? নাকি দুইটাই হবে, নাকি মাঝামাঝি কিছু একটা হবে? কিচ্ছু না। অগ্রগণ্যতার গ্রুপ মানে যেটা সব থেকে উপরে সে হবে, মানে কিরকম হবে আসলে? অ্যাসিড টাইপের হবে, বুঝছো? এটাই হচ্ছে তার অগ্রগণ্যতার ক্রম। এগুলাই হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ। এই জিনিসপত্রগুলো আমাদেরকে খুব ভালো মতন জানতে হবে যদি আমরা মানে নামকরণ শিখতে চাই, হোমোলোগাস সিরিজ বা সমগোত্রীয় শ্রেণী শিখতে চাই। তাহলে কথা বোঝা গেছে না? ওকে, সো এই পার্ট পর্যন্তই হচ্ছে এখানে। হ্যাঁ, COOH এটা হচ্ছে আমাদের জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ, কার্বনিল বা কিটোন গ্রুপ। আচ্ছা, কার্বনিল যে কথাটা বললাম এটা সম্পর্কে বলেই দিই। এই যে অ্যালডিহাইড আর কিটোনকে একসাথে ভাবে বলে হচ্ছে কার্বনিল গ্রুপ, বুঝছো? এর আরেকটা নাম কি আমাদের? কার্বনিল গ্রুপ। অ্যালডিহাইড বা কিটোনের একসাথে নাম হচ্ছে আমাদের কার্বনিল গ্রুপ। ওকে, আচ্ছা, সো চলো তাহলে বুঝে গেছি আমরা অ্যালকেন অ্যালকাইন অ্যালকেন, তিনটার অ্যালকিন অ্যালকাইন অ্যালকেন, এই তিনটার অগ্রগণ্যতার ক্রমটা কীরকম ভাবে। এখন এই ফাংশনাল গ্রুপটা বুঝতে পারলে, এই কয়টাই ফাংশনাল গ্রুপ মনে রাখো, নামকরণের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে। হ্যাঁ, এই ফাংশনাল গ্রুপটা বুঝতে পারলে এবার আমরা হোমোলোগাস সিরিজ বা সমগোত্রীয় শ্রেণীটা বুঝতে পারবো, বুঝছো? এখন হোমোলোগাস সিরিজ বা সমগোত্রীয় শ্রেণীটা হচ্ছে এখানে বলতেছে, সমগোত্রীয় শ্রেণী বলতে বোঝাচ্ছে যে যে সকল আমাদের জৈব যৌগের একই ফাংশনাল গ্রুপ বিশিষ্ট যে সকল জৈব যৌগের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলম্বী একই বা প্রায় কাছাকাছি, এবং তাদের দুইটা ক্রমিক যৌগের ভিতরে মাত্র CH2 বা একটা মিথিলিন গ্রুপের পার্থক্য থাকে, তাদেরকে আমরা সমগোত্রীয় শ্রেণীর বলি, বুঝছো? আচ্ছা, দেখো এখানে কি বলে, কার্যকরী মূলক একই হওয়ায় তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে, তারাই একই শ্রেণীভুক্ত, এদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। একই সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যকে একটি সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যায়, যেটা খুবই গুরুত্বপূর্ণ কথা, সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যায়। যেমন অ্যালকেন তার সমগোত্রীয় শ্রেণীর সকল যৌগকে সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যায়, CnH2n+2, এটা দ্বারা প্রকাশ করা যেতে পারে। নিম্নের উদাহরণ দেওয়া হলো, চলো আমরা উদাহরণগুলো দেখে ফেলি। তো তার আগে উদাহরণ দেখার আগে আমরা একটা জিনিস বলবো যে সমগোত্রীয় শ্রেণী হওয়ার জন্য, আচ্ছা আমাদের এক্সট্রা কি পেজ দরকার নাই বোধহয়, এখানে লিখে দিলেই হবে, তোমরা এখানেই বুঝবা। আচ্ছা, সমগোত্রীয় শ্রেণী হওয়ার জন্য দুইটা জিনিস মাস্ট, আমি এই দুইটা জিনিস একটু লিখে দিই। একটা হচ্ছে একই ফাংশনাল গ্রুপ, একই থাকা লাগবে, একই ফাংশনাল গ্রুপ, এবং দুটি ক্রমিক যৌগের ভিতরে মধ্যে জাস্ট একটা CH2 মূলক পার্থক্য থাকবে।
এই CH2টা কিভাবে বলো তো? মিথিলিনমূলক। কি নামের বলতেছি? মিথিলিনমূলক। কি নাম? মিথিলিনমূলক পার্থক্য থাকবে। ভর আসলে কতটুকু হয় দেখো তো, এটার ভর যদি করি তাহলে 14 গ্রাম হয় আসলে। হ্যাঁ, 14 গ্রাম পার মোল, এতটুকু পার্থক্য থাকে। কেমন এই জিনিসটা আমি একটু বুঝাই। ক্রমিক যৌগের মধ্যে এমন এটার পার্থক্য থাকবে। এটা যদি আমরা এখন এরকম করি, তোমাকে ধরো আমি দুইটা যৌগ লিখতেছি, একটা হচ্ছে CH3 CH2 CH3। এটা কি লিখছি ভাই? প্রোপেন। CH3 CH2 CH2 CH3। এটা কি লিখছি বলো তো ভাই? বিউটেন। সো প্রোপেন আর বিউটেনের ভিতরে পার্থক্য কিন্তু জাস্ট একটা, কি এই যে CH2 বা মিথিলিন গ্রুপের, এটাকে আরেকটা যুক্ত করে দিলেই কিন্তু পেন্টেন হয়ে যাবে। CH2 গ্রুপটা আরেকটা বাড়িয়ে দিলেই কিন্তু হেপ্টেন হয়ে যাবে, হেক্সেন হয়ে যাবে, তারপরে হেপ্টেন হয়ে যাবে, তারপরে অক্টেন হয়ে যাবে, এরকম ভাবে বাড়বে। আচ্ছা, সো এটা কি এরকম ভাবে করা কি পসিবল? দেখো তো আমার আরেকটা উদাহরণ দেখো তো একটু কাইন্ডলি। CH3 CH2 CH2 OH, এটা কি আমরা বলতে পারি এটার নাম? প্রোপানল। তুমি এখন নাম না বলতে পারো, নো প্রবলেম, আমি যেটা বলছি সেটা একটু বুঝো। প্রোপানল। এটাকে দেখো তো ভাই, CH3 CH2 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 OH, হ্যাঁ OH, OH-টা ওখানে না দিই, ঠিক আছে, সরি। এখানে ধরো CH3 দিলাম, এটাকে আমরা OH দিয়ে দিব, হ্যাঁ। আর এখানে হ্যাঁ CH OH। দেখো তো এই গ্রুপ আর এই গ্রুপের ফাংশনাল গ্রুপ কিন্তু একই। ফাংশনাল গ্রুপ কিন্তু হাইড্রোক্সিল। এটার আর এটার ভিতরে পার্থক্যও কিন্তু একটা CH2 গ্রুপ। এই যে একটা CH2 গ্রুপ, এটা এখানে নাই, তাহলে এরকমটা হয়ে যায়। বোধ হয় তোমার কাছে মনে হতে পারে, কিন্তু না, আসলে হয় না। হয় কি? হয় না। এরা কি একে অপরের সমগোত্রীয় শ্রেণী হবে? উত্তরটা হচ্ছে না। এটা হচ্ছে আমার 1 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। সো মানে এখানে, এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো, কেন 1 ডিগ্রি বলতেছি, এখানে দেখো 1 নাম্বার কার্বনের সাথে, একেবারে সব শেষের কার্বনে, একটা প্রান্তের কার্বনের সাথে হাইড্রোক্সিল গ্রুপটা যুক্ত। কিন্তু এখানে হাইড্রোক্সিল গ্রুপটা কি কোনো প্রান্তীয় কার্বনের সাথে যুক্ত? না। সো তারা একই পজিশনে কিন্তু যুক্ত না। দ্যাটস ওয়াই এখানে যখন আমরা বলতেছি একই ফাংশনাল গ্রুপ, তখন এটা দিতে হবে একই পজিশনে, একই স্থানে, বা একই পজিশনে একই ফাংশনাল গ্রুপ। একই পজিশনে একই ফাংশনাল গ্রুপ। আবার ধরো আমি যদি যৌগটাকে এরকম লিখতাম, যৌগটাকে যদি আমি এমন লিখতাম, দেখো ভাইয়া, CH3 CH2 CH2 CHOH CH3, এরা দুইজন কিন্তু ঠিকই ফাংশনাল, মানে সমগোত্রীয় শ্রেণীর হইতো। দেখো এটার আর এটার ভিতরে জাস্ট পার্থক্য হচ্ছে একটা CH2 গ্রুপের। দেখো পার্থক্য কি হতো? একটা CH2 গ্রুপের। সো দ্যাটস ওয়াই একটু কমপ্লেক্স আমাদেরকে এখন থেকে একটু ধরতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। ওকে ভাই? আচ্ছা, চলো এবার আমরা তাহলে ওই পার্টটুকু দেখে ফেলি, তোমাদেরকে যেটুকু দেখাতে যাচ্ছিলাম। এখানে কমন সংকেত বা সাধারণ সংকেত দেওয়া আছে। এই সাধারণ সংকেতটা তুমি চাইলে নিজেই বানাতে পারবা, এটা কোনো জরুরি মানে এত কঠিন কিছু না। অ্যালকেনের সাধারণ সংকেত মাথায় রাখবা। অ্যালকেন CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেন। অ্যালকিনেরটা হচ্ছে CnH2n, অ্যালকাইনেরটা হচ্ছে CnH2n-2। ওকে, আচ্ছা। এখন এই অ্যালকেনের ভিতরে যদি আমি জোর করে একটা অক্সিজেনকে ঢুকিয়ে দিই, তাহলে সেটা হয়ে যায় ভাই অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n+2O। আর যদি একটা অ্যালকিনের ভিতরে ঢুকিয়ে দিই জোর করে একটা অক্সিজেন, CnH2nO, তাহলে এটা হয়ে যায় এখন কার্বনিল যৌগ, মানে অ্যালডিহাইড বা কিটোনের। ঠিক আছে, দেখো আমি তোমাকে দেখাই। এই যে দেখো, এখানে যদিও তারা গ্রুপগুলোকে আলাদা আলাদা করে দেখিয়েছে, বাট তোমার কোয়েশ্চেনটা এত সহজে তারা গ্রুপগুলোকে আলাদা আলাদা করে দেখাবে না। আমি ধরো তোমাকে বললাম, ভাইয়া বলো তো C5 না, অত বড় দেওয়া যাবে না বাপ, C3H6O, এটার মাদার কম্পাউন্ডটা কি হতে পারে? কি হবে? কেমনে বুঝবা? এমনে বুঝবা। দেখো একটা অ্যালকেন না, প্রথমের সংকেতটুকু কি একটা অ্যালকেন না, CnH2n C3H6, তার সাথে যদি আমি একটা অক্সিজেন ঢুকিয়ে দিই, ওই যে অক্সিজেন ঢুকিয়ে দিতাম যেরকমটা বলতেছিলাম, তাহলে এটা আমাদের কি একটা তৈরি করে বসে? অ্যালডিহাইড বা কার্বনিল বা কিটোন, অ্যালডিহাইড কিটোন বা যে কোনো একটা কার্বনিল যৌগ তৈরি করে বসে। তাহলে এটাকে যদি আমি একটা অ্যালডিহাইড স্ট্রাকচার লিখতে চাই, 3 কার্বন যুক্ত, CH3 CH2 CHO, দেখো এটা হচ্ছে প্রোপানল, এবং এটা মেক সেন্স, এটা হয় আসলে। এখন যদি এই এক জিনিস আমি এরকম ভাবে করতাম, C3H8O, তখন তুমি কি বলতা? এটা কি বলতা? এই C3H8Oটাকে আমি C3H7OH দিতে পারতাম, বাট আমি দিব না।
কেন দিব না? কারণ OH দিলে তুমি দেখে নিবা এটা হাইড্রোক্সিল গ্রুপ, সো তুমি তখন বলবা যে এটা তাহলে হাইড্রোক্স মানে অ্যালকোহলই হবে। বাট আমি দিব হচ্ছে এরকম ভাবে। সো এখানে দেখো, এই যে দেখো CnH2n, তার সামনের অংশটুকু, অক্সিজেনের সামনের অংশটুকু আসলে কি? সামনের অংশটুকু আমাদের কি অ্যালকেন না? সো অ্যালকেনের সাথে একটা অক্সিজেন ইনকর্পোরেট করলে এরকম হয়ে যায় এবং সেটা হয়ে যায় কি আসলে অ্যালকোহল, অ্যালকোহল। আর যদি আমি একটা এর সাথে করি তাহলে অ্যালডিহাইড, অ্যালডিহাইড বা কিটোন। কারণ কিটোনের সদস্য তো আসলে 3 কার্বনের নিচে হবে না, বাট যাই হোক অ্যালডিহাইড আরামসে হয়ে যায়। আচ্ছা, এতটুকু আশা করি বুঝতে পারছো। যদি আমি অ্যালডিহাইড আলাদাভাবে বা কিটোন আলাদাভাবে গ্রুপ যুক্ত করে দিয়ে দিই তাহলে তো তুমি ফাংশনাল গ্রুপ দেখে চিনেই ফেলবা, তাহলে তো হইলই, তাহলে তো আরো সহজ হইলো। আচ্ছা, এখন আরেকটা কি থাকতে পারে? কার্বক্সিলিক অ্যাসিড। সো এক কার্বন থাকলে তো জিন্দেগিতে কার্বক্সিলিক অ্যাসিড হওয়ার কোনো সম্ভাবনাই নাই, আর তোমার এই বয়সে কার্বক্সিলিক অ্যাসিডের জাদক দিবে না। সো কোথাও যদি তুমি দেখো যে দুইটা হচ্ছে O2 দেওয়া আছে, তার মানে সেটা যথেষ্ট পসিবিলিটি আছে সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের ভিতরেই আসবে। ক্লিয়ার? সো এই ছিল হচ্ছে আমাদের সমগোত্রীয় শ্রেণী রিলেটেড যাবতীয় কথাবার্তা। এখন একটা মাত্র খালি আমি তোমাকে কারণ বলি যে আমি সমগোত্রীয় শ্রেণী কেন পড়বো। কারণটা হচ্ছে, আমি তোমাকে যখন এর পরের লেকচারের ভিতরে মিথেন প্রস্তুতি দেখাবো, অ্যালকিন প্রস্তুতি দেখাবো, অ্যালকাইন প্রস্তুতি দেখাবো, তখন আমি কি এখন হাজার হাজার অ্যালকিন প্রস্তুতি দেখাবো ভাইয়া? নিশ্চয়ই না। আমরা একটা মাত্র অ্যালকেন বা অ্যালকিন প্রস্তুতি দেখাবো এবং ওইখানে শুধু কার্বন নাম্বারটাকে চেঞ্জ করে অন্য একটা কার্বন নাম্বারে নিয়ে গেলে ওটা রিলেভেন্ট অ্যালকেন বা হাইড্রোকার্বনটা তৈরি হয়ে যাবে। বা ওই কার্বন মানে এই যে একটা মিথেন যদি এরকম বিক্রিয়া দেয় তাহলে ওর সমগোত্রীয় শ্রেণীতে যারা আছে তারা নর্মালি ওই বিক্রিয়া দিবে, সাধারণত, সবসময় যা হবে এমন না, সাধারণত। সেই জন্যই আমরা সমগোত্রীয় শ্রেণীকে পড়বো, কারা কিভাবে মানে কিভাবে বিক্রিয়াটা দিবে সেটা জানতে, প্লাস এটাকে কিভাবে তৈরি করা যায় সেটা জানতে খুবই উপকার করে কে? এই সমগোত্রীয় শ্রেণী। ক্লিয়ার না কথাটা? ওকে, আশা করি বুঝতে পারছো। সো এরপরেই আমরা যে পার্টটা পড়াশোনা করব সেটা হচ্ছে আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন। সো চলো নেক্সট লেকচারে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন শুরু করি।